উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম খতিব সাহেব এবং আমরা আজকে যাদেরকে নিয়ে আয়োজন করেছি আহত হয়েছেন তার মধ্যে বি ক্যাটাগরি ছিলেন 2 জন, সি ক্যাটাগরি 4 জন, ডি ক্যাটাগরি হচ্ছে 17 জন। টোটাল আহত হচ্ছে আমাদের 23 জন এবং প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদেরকে গত 27 মার্চ আমরা ঈদ উপহার অ্যাপ্লিকেশন দিবেন আমার বরাবর দিলে আমি সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলে আপনাদের কিভাবে সহযোগিতা করা যায়, কৃষি ঋণ বলেন, তারপরে অন্যান্য যেমন যুব উন্নয়নের ঋণ বলেন, থাকেন কেউ নরসিংদী, কেউ উত্তরা, কেউ মিরপুর, কেউ ঢাকায়, হ্যাঁ হয়তো চায়ের দোকানে কাজ করেন, আমাদের জানি আমাদের এরকম অনেক ফ্যামিলি আছেন রিক্সা চালান, যদি এরকম সমিতির মধ্যে থেকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা। তো আজকে মূলত আমরা আপনাদের সাথে মধ্যাহ্নভোজ করব। আপনাদের যারা আহত হয়েছিলেন, যাদের এখনো একটা এমনি সোজা করে ধরেন, আপনি একটু সামনে এসে কথা বলেন। আমার ছেলে সবকিছু আসলে সবকিছু করছি। আমি আমার 2 মেয়ে, 1 ছেলে। তো আমার একমাত্র ছেলে 20 বছর বয়স। আমার ছেলে একটা গুলি খাইছে। এই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা আসলে আমাদের কি হবে না হবে সেই চিন্তা করে কিন্তু এই আন্দোলনে কেউ যায় না, সবাই আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার উপস্থিত আছেন। দেশের ক্লান্তি লগ্নে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমার শহীদ ভাইদের পরিবারের আমাদের নাই। দেশের যে একটা ক্লান্তি লগ্নে যখন আমরা দেখেছি যে আমাদের পূর্বপুরুষ 1971 সালে এই বাংলাদেশ নামক ভূখণ্ডকে মুক্ত করতে প্রায় 9 মাস যুদ্ধ করে লক্ষাধিক শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছিল, এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা যখন বিক্রি করে দেই, এই স্বাধীনতা সার্বভৌমত্ব যখন আমরা বেইমানি করতেছি, তখন আমার এই সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী যে আমরা ছাত্র জনতা আমরা বসে থাকি নাই, আমরা সশরীরে আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আমরা মাঠে ঘাটে ঝাঁপিয়ে পড়েছি। 5ই আগস্টের আগে আমরা যারা আন্দোলন করেছি, আমরা কখনো ভাবি নাই 5ই আগস্টের পর এরকম চেয়ারে বসবো। আমরা একমাত্র আন্দোলন করেছি এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা কোন দলকে, কোন সংগঠনকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন করি নাই, কোন ব্যক্তিকে স্বাধীন করার জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছিলাম এই 56,000 বর্গ মাইলকে রক্ষা করার জন্য, এই 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি। সেই জন্য এই আন্দোলন করতে গিয়ে আমার ভাই, আমার সহযোদ্ধা অনেকেই শহীদ হয়েছে। আমি আমার এই 2টি চোখ সরাসরি সাক্ষী। আমার পাশের লোক মারা গিয়েছে, আমি নিজেও গুলিবিদ্ধ। আমার পাশের লোক মারা গিয়েছে কলকাতায়, দেখি যাদের আত্মনাথ। তখন আমরা একটি গাড়িও পাই নাই যে আমরা ময়মনসিংহ রেফার করবো, ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাব চিকিৎসার জন্য, এরকম একটা গাড়িও পাই নাই, বয়ে গাড়ি নিয়ে যায়নি। আমাদের ঈশ্বরগঞ্জে যখন বিগত 4 তারিখ আমাদেরকে অতর্কিত হামলা চালা আমাদের উপর, তখন আমরা বয়ে মেডিকেলের ট্রিটমেন্ট নেওয়ার মতো এরকম সাহস ছিল না। এই পাহাড় সমতুল্য বাধা অতিক্রম করে আমরা এসেছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা এখনো আছি। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা রাজনৈতিক এবং সামাজিক ভাবে আমরা সচেতন হই। আমাদের এই দেশটা, যাদের জন্য আজকে 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে, 1.5 লক্ষ মানুষ আহত হয়েছে, প্রায় 30,000-এর মতো মানুষ খুন মৃত্যুবরণ করে এখনো হাসপাতালে বেঁচে আছে, তাদের রক্তের সাথে আমরা বেইমানি না করে, তাদের হৃদয়ের সাথে আমরা বেইমানি না করে
এই বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধিশীল একটি দেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাই। কাঁধে কাঁধ মিলিয়ে 5 আগস্টে যেভাবে 5 আগস্টের পূর্বে যে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করে এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছি, সেভাবে আমি এখান থেকে একটি মেসেজ দিতে চাই সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে। সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা আসুন আমরা এই দেশকে সুন্দর করে গড়ে তুলি। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশ যে 5 আগস্টে আগে রক্ষা করেছি, 5 আগস্টের মধ্য দিয়ে সেই সামনের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়তে পারি। আবারও আমার শহীদ ভাইদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন আমার ভাইদেরকে তাদের এই শহীদ মরণ কবুল করে জান্নাতের উচ্চ মকাম জান্নাতুল ফিরদৌস দান করেন এবং আমার আহত ভাইদেরকে অতি দ্রুত আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন এবং তাদের কর্ম এবং পড়াশোনা এবং কর্ম তারা নিজ নিজ অবস্থানে যেন আগের মতো ফিরে যেতে পারেন সে আশা আহ্বান ব্যক্ত করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সহযোদ্ধা যারা 5 আগস্টের পর থেকে এখনো আমাদের এই প্রশাসন সহ উপজেলা প্রশাসন এবং সামাজিক কাজ আমরা সহযোগিতা করে আসতেছি নিঃস্বার্থভাবে। আমার এই সকল সহযোদ্ধা ভাইয়েরা আমার এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সাংবাদিক রিপন, আমি রিপন সাহেবকে তার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদুল ফিতরকে নির্বাহী অফিসার জনাব এরশাদুল আহমেদ, আর উপস্থিত আছেন কৃষ্ণ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আব্দুল আউয়াল এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং 24 গণ উত্থানের আহত জনাব আতাউর রহমান, আর উপস্থিত আছেন কৃষ্ণ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস টিটু ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার। আসলে 2024 যে গণ অভ্যুত্থান 4 আগস্ট কি এক ভয়াবহ চিত্র এবং ভয়াবহ অবস্থান আমাদের উপরে এবং যে আক্রমণ হয়েছিল সেটা আসলে নিজ চোখে যারা না দেখছে তারা এটা মানে উপলব্ধি করতে পারবে না। আমি আর আমার সেক্রেটারি যখন আমরা যাই মোটরসাইকেল যুগে, তখন এই ফেসিবাদ সরকারের আওয়ামী লীগের সেই সন্ত্রাস বাহিনী আমাদেরকে অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ চালায় এবং আমার যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সে আমার পিছনে বসা ছিল। সে আগেও একবার রোড অ্যাক্সিডেন্টে সে অনেক বড় ধরনের একটা আহত হয়েছিল, সেই থেকে তার মাথায় বড় ধরনের সমস্যা, তারপর সেই মাথায় তাকে করতে আমরা খুব হতাশ যে এই কূপে যে কূপ মাথায় তাকে আবারও আঘাত করা হয়, যেখানে তার মাথায় বড় ধরনের সমস্যা। ওই সময়ই তার স্মৃতিশক্তি ফিরে পাওয়ার কথা ছিল না, তার আমরা ভাগ্যক্রমে আল্লাহর রহমতে তার স্মৃতিশক্তি ফিরে পায়, কিন্তু এখনো তার একটা সমস্যা রয়ে গেছে, তার নাকে এখন সে ভালো মন্দ কোনো ঘ্রাণ সে পায় না। ওই আগেই আমাদের বেড়ে গেছে মাংস বেড়ে সাইনাস না এটা তার ব্রেইনে ওই সময় মাথায় আঘাত পাওয়ার পরে তার এই সমস্যাটা দেখা যায়। পরিচিত একজন ইএনটি ডাক্তার আছে, আমার সাথে আমার পরে কথা বলছি ইনশাআল্লাহ। তো সেই 4 তারিখের কথা বলতে গেলে অনেক বলতে হয়। আমরা অনেক সাংবাদিক অনেকভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত, অনেকে অনেকভাবে লাঞ্ছিত হয়েছে, কেউ কাউকে দৌড়ানি দেওয়া হয়েছে, তাকে পায় নাই, তাকে হয়তো পাইলে মেরে ফেলতো। এরকম ছাত্র জনতা অনেকেই বিভিন্নভাবে আহত হয়েছে এবং আমার ইউনিয়নের একজন সে শহীদ হয়েছে 10 সিটিতে এবং আর অন্য যারা নিহত হয়েছেন আমাদের ইউনিয়নের একজন নিহত, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমরা যারা শহীদ হয়েছে এবং আমরা যারা আহত, আমি আমার কথা বলছি না, আমি আমার সেক্রেটারির কথা বলছি না, অন্য যারা আহত আছে আপনারা তাদেরকে কন্টিনিউ একটু খোঁজ খবর রাখবেন, তাদেরকে কোনো সুযোগ আসলে তাদেরকে একটু সহযোগিতা
এবং তাদেরকে যেভাবে যে 24-এর আন্দোলন এই না হইলে আজকে আমরা হয়তো এখানে বসতে পারতাম না, আজকে এই মুক্ত পরিবেশে কথা বলতে পারতাম না। যাদের জীবনের এবং আত্মত্যাগের বিনিময়ে আজকে এই দ্বিতীয় স্বাধীনতা আমাদের হয়েছে, সেই স্বাধীনতায় যারা আত্মদানকারী এবং যারা আহত, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, তাদের ফ্যামিলিকে যেন সঠিকভাবে খোঁজ খবর রাখা হয় এবং তাদেরকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এবং এই প্রোগ্রামটা আজকে একটা কথা অত্যন্ত পরিতাপের বিষয়, আমি এটা না বলে পারতেছি না। আজকে যে আলোচনার পরিবেশটা হয়েছে, এই 24-এর পরে আহত এবং নিহত ফ্যামিলির জন্য প্রথম ঈদ ছিল এটা। আমার মনে হয় সময় ব্যস্ততার কারণে হয়তো সরাসরিভাবে হয়ে ওঠে নাই, কিন্তু এটা যদি ঈদের আগে হতো তাহলে এই ফ্যামিলির জন্য এবং আহত এবং শহীদ পরিবারের জন্য তাদের আত্মতৃপ্তিটা আরেকটু বাড়তো এবং সেই আত্মতৃপ্তিটা সঠিক তারা পূর্ণাঙ্গভাবে পায় নাই। আমি ভবিষ্যতে আশা করব যেন কোনো আনন্দ উৎসব, বিভিন্ন সময় ঈদ, পূর্ণিমা এগুলি আসার আগে যেন এই পরিবারগুলোর খোঁজ খবর দেওয়া হয় এবং তাদের জন্য আর্থিক কোনো সহযোগিতা এবং প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সোর্স থাকে তাদেরকে যেন এইগুলির মধ্যে ইনভলভ করা হয়। এবং পরিশেষে ঈদের পরে হলো আজকের এই আয়োজন সুযোগ করেছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আহত এবং নিহত যারা আছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রশাসনের মধ্যে আবেদন রইল, যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং নিয়মিতভাবে তাদের খোঁজখবর রাখা। আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই 24 আন্দোলন, সেটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার। কারণ স্বৈরাচার সরকার তখন ক্ষমতা পাকাভুক্ত করার জন্য তারা অনেক কিছু চেষ্টা করেছে, বল প্রয়োগ করেছে, যার প্রেক্ষিতে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়ে আমরা জীবনযাপন করছি এবং পরবর্তী যারা আসবে ক্ষমতায় তারা যেন এই কথাটা মনে রাখে, যেন স্বৈরাচার কোনোদিন টিকতে পারে না। যাই হোক, আমার আর কিছু বলার নাই। আমি সবার প্রতি, শহীদদের প্রতি এবং আহতদের প্রতি জানিয়ে আমি আলোচনা শেষ করছি। কারণ আমি অসুস্থ শারীরিকভাবে, ঈদের পর দিন থেকে আমি খুব অসুস্থ, খাইতে পারতেছি না, বলতে পারছি না, গ্যাসের সমস্যা, তার জন্য কিছু বলতে ধন্যবাদ। এবং ইয়া করার জন্য এসেছেন উনি, প্লিজ। আজকে ঈদ পরবর্তী আমাদের জুলাই আগস্টের ছাত্র জনতা এবং সকল দলের আন্দোলন সংগ্রামের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের স্মরণে এবং তাদের আত্মীয় পরিজনের সঙ্গে উপজেলা জুলাই আগস্টে আহত এবং নিহত পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সালাম আলাইকুম। আমি শুরুতেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনাদের প্রোগ্রামটা আমাদের উপজেলা মাননীয় নির্বাহী কর্মকর্তা সাহেব, উনি হয়তো প্রায় অনুষ্ঠান করতেছেন, আমি যাওয়ার কিন্তু আমার বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো থাকতে পারি নাই। গতকালকে উনি আমাকে দাওয়াত করছেন, তা আমি ভাবলাম যে আজকে যেভাবেই হোক অন্তত উপস্থিতিটা যেন থাকে। এর আগে বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি থাকতে পারি। আমি আরো পরে কথা বলার কথা, আমার আরো 2টা দাওয়াত আছে। দাওয়াত মানে সেখানে আমি আগে থেকে
কথা দিয়ে রাখছিলাম যে যাবো, আরো 3টা আমি একটা অনুষ্ঠান করে আসছি, এটা আরো 3 দিন যাইতে হবে। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারলে এবং আপনাদের সাথে যে মধ্যাহ্ন ভোজ করতে পারলে আমি খুবই আনন্দিত হতাম, কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে আমাকে যেতে হবে। যাই হোক, জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ফসল আজকে আমরা এখানে বসে কথা বলতে পারতেছি। আমরা বিগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের জোটের দলগুলো আমরা বিগত 15 বছর এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি। শেষ পর্যায়ে এসে আমাদের যে প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা বোনেরা সকলে মিলে জনতা এবং সকল দলের যে একটা তীব্র আন্দোলন এবং গণহত্যার মধ্য দিয়ে আমরা এই বিজয় অর্জন করেছি, এই মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এটা আমরা অনেকেই বলি যে আমরা দ্বিতীয় স্বাধীন হয়েছি, এটা সাথে আমি একটু দ্বিমত করি, কারণ আমরা স্বাধীনতা আমাদের দেশে একবারই হয়েছে, যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটাও একটা যুদ্ধ। এখানেও আমাদের 15 থেকে 2000 ছাত্র জনতা, বিভিন্ন দলের মানুষ গণহত্যার শিকার হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা মানুষ আহত হয়েছেন, বিভিন্নভাবে চোখের থেকে শুরু করে পঙ্গু হয়েছে, চোখের সমস্যা থেকে আজকে মৃত্যুর শয্যায় এখনো বিভিন্ন হাসপাতালে শত শত আহত ছাত্র জনতা আছেন। সুতরাং এই অর্জন আমাদের বর্তমান বিশ্বে একটা অন্যতম স্মরণীয় অর্জন, যেটা সারা বিশ্ব স্মরণ করে রেখেছে এবং স্মরণ করে রাখবে। এবং আজকে যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা শহীদ মর্যাদা দিয়েছি এবং আল্লাহ পাকও দিয়েছেন। সুতরাং আজকে এই আয়োজন আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে প্রায় উনি বিভিন্ন রকমের আয়োজন করে থাকেন। এটা একটা সবসময় আমাদের যারা আহত নিহত হয়েছেন, যারা অসুস্থ আছেন, তাদের জন্য এটা মহৎ উদ্যোগ আমি মনে করি। এবং এতে আমাদের এই যারা আহত নিহতরা আছেন তাদের পরিবারদের ভিতরে একটা আলাদা স্পৃহা তৈরি হয়, যে একজনের কথা বললেন যে 6 মাস সে অসুস্থ ছিল। এটা আমাদের ব্যর্থতা, অর্থাৎ সরকারের ব্যর্থতা, বর্তমান সরকারের ব্যর্থতা। যে সরকার জানে যে কারা, তাদের কাছে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী যদি আমাদের সরকারের নির্ধারিত ধাপ, অর্থাৎ যারা স্বাস্থ্যের সঙ্গে জড়িত, স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত, আজকে আমাদের ইউনো সাহেব যে তার ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে তাকে করতে হবে, এটা কিন্তু ঠিক না। সরকারের উচিত যে কোনো এই ধরনের রোগী যে কোনো হাসপাতালে গেলেই তাকে স্পেশাল চিকিৎসার ব্যবস্থা করা, স্পেশালি তাদেরকে টেক কেয়ার করা, স্পেশালি তাদেরকে যত্ন নেওয়া, অপারেশন লাগে সেটা নেওয়া। ইউনো সাহেব উনি পাইছেন, ওনার সুযোগ আসলে সেটাতে করছে, সেটা আমরা যে কেউ করতে পারতাম বা করতে পারি। কিন্তু সরকারিভাবে এই জিনিসটা আমি ইউনো সাহেবকে বলবো যে আপনারা এটা সরকারের কাছে পৌঁছায় দিবেন, যে আমাদের এই জিনিসটা আমরা যেন পাই, যে আমাদের যারা অসুস্থ, যারা আহত, যারা অনেক নিহত হয়েছে, শহীদ পরিবারের ফ্যামিলিরা অনেক সময় এই 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 শকে কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে স্ট্রোক করছেন, অনেকে হার্ট অ্যাটাক করছেন, তাদেরকে ওই চিকিৎসার আওতায় আনা উচিত বলে মনে করি। সুতরাং আজকে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ হিসাবে নিয়েছেন, তাই আজকে যে আয়োজন আমি মনে করি যেটা অত্যন্ত
মহতী এবং গুরুত্বপূর্ণ আয়োজন। তো ইতিমধ্যেই ওনার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর বর্তমান কিন্তু এটা অতীতের যে আমরা 15 বছরে বা এযাবৎকালে কিন্তু কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখি নাই। সুতরাং ওনার উদ্যোগগুলোকে আমরা সবসময় সকলে মিলে যেন সহযোগিতা করি, কারণ ওনার উদ্যোগগুলো সবসময় আমাদের সমাজের জন্য, আমাদের বর্তমান প্রেক্ষাপটের জন্য, বর্তমান পরিস্থিতির জন্য এটা প্রয়োজন। এবং উনি প্রত্যেকটা পদক্ষেপ নিতেছেন। আমাদের সাংবাদিক ভাইরা আছেন বা আমরা যারা আছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দরা আছেন, সকলে মিলে যেন এই কাজগুলোকে আমরা সমর্থন করি এবং সহযোগিতা করি। অর্থাৎ আমাদেরকে ভালো বললে হবে না, তার ভালো কাজের সঙ্গে যুক্ত হইতে হবে, সম্পৃক্ত হইতে হবে। এবং আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি বাইরে করি, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদের সাদারে সাদা বলতে হবে, কালোরে কালো বলতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘায়িত করব না বক্তব্য। আমি আবার সুযোগ পেলে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, যুক্ত হব। আমি আবারও উপজেলা প্রশাসনকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পৃথিবীর সমস্ত বিষয় যেন আমার চোখের মতো। উনি সন্তান হারা পিতা, মাত্র অল্প বয়সে একটা যুবককে হারিয়ে, একমাত্র সন্তানকে হারিয়ে বাবা কিভাবে ঈদ উদযাপন করেন। আমরা হয়তো ওনাকে সান্ত্বনা দেওয়ার তেমন ভাষা আমরা পাইনি, কিন্তু আমরা ওনার পাশে ছিলাম, এইটুকুই হয়তো আমাদের সার্থকতা। আমরা শুধু শহীদ শাহরিয়ার পিতার সাথে নয়, প্রত্যেকটি শহীদ পিতার সাথে আমরা ঠিক এভাবেই আমরা আজীবন পাশে থাকতে চাই। পাশাপাশি যারা আপনারা আহত যারা আছেন, আপনারাও আমাদের সহযোদ্ধা। আপনাদের সবসময় আমাদেরকে পাশে পাবেন, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে আপনারা স্মরণ করবেন। আমরা ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। আমি প্রত্যেকটা উপজেলা যেখানে যাচ্ছি, প্রত্যেকটা পরিবারকে আমি বলছি যে আপনারা শুধুমাত্র আপনাদের অধিকারটুকু জন্য, যে অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, সেই অধিকার যেন বঞ্চিত না হয়। আপনারা পথভ্রষ্ট হবেন না। আপনারা মনে রাখবেন, আপনার সন্তান কিন্তু টাকার জন্য জীবন দেয়নি, আপনার ভাই কিন্তু টাকার জন্য জীবন দেয়নি, আপনার বোন কিন্তু টাকার জন্য জীবন দেয়নি, অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছিল। যখন কেউ কথা বলতে পারছিল না, যখন একজন আলেমকে বছরের পর বছর কারাগারে বন্দি রাখা হয়েছিল, যখন একজন নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলে বন্দি রাখা হয়েছিল, যখন প্রত্যেকটা মানুষ তার অধিকার বঞ্চিত হয়েছিল, ঠিক সেই মুহূর্তেই কিন্তু 24-এর এই গণ অভ্যুত্থান। এখন কিন্তু মানুষ কথা বলতে পারে, এবং ইভেন যাদেরকে আমরা অভ্যুত্থান ঘটিয়েছি, সেই আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ বলেন, তারাও কিন্তু এখনো নির্দ্বিধায় আমাদের এই সমাজে বসবাস করছে। তারা কিন্তু সুন্দরভাবে কথা বলছে। আমরা চাইলে কিন্তু পারতাম অনেক কিছু করার। তাহলে আমরা কতটুকু উদারতা দেখিয়েছি, কিন্তু এই উদারতা মানে দুর্বলতা নয়। তারা যদি মনে করে এটা আমাদের দুর্বলতা, তাহলে তারা চরম বিপদে পড়বে। আমরা এই উদারতা দেখিয়েছি শুধুমাত্র একটি কারণ, আমরা আগামী সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো মা বলবে না আমার সন্তানের জন্য এই অধিকারটুকু আমি পাচ্ছি না, আমি অফিসে দাঁড়িয়ে ঘুরছি, আমার ফাইলটা এক ডেস্ক থেকে অন্য ডেস্কে নেওয়ার জন্য টাকা দেওয়া হয় না। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখছি এই তরুণ প্রজন্ম। আর সেই বাংলাদেশ যতদিন পর্যন্ত আমরা গড়তে না পারবো, ততদিন পর্যন্ত সকলকে আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকের জায়গা থেকে এই 24-এর গণ অভ্যুত্থান যেন চুরি হয়ে না যায়, আমাদের এই আকাঙ্ক্ষা যেন কখনো মাটি চাপা হয়ে না পড়ে, সেই লক্ষ্যে প্রত্যেকেই আপনারা আপনাদের ন্যায় নীতি আদর্শকে ঠিক রেখে আমাদের পাশে থাকবেন। আমরাও যদি কখনো মনে করেন যে আমরা ন্যায় নীতি আদর্শকে বিসর্জন দিয়ে কখনো এই আদর্শ বিচ্যুত হয়েছি, তাহলে আমাদের বিপক্ষে আপনারা দাঁড়াবেন। এই আহ্বান রেখে আজকের এই সুন্দর
একটা চমৎকার পরিবেশ গড়ার জন্য এবং ঈদ পরবর্তী সুন্দর আয়োজন করার জন্য উপজেলা প্রশাসন, নির্বাহী অফিসার অত্যন্ত একজন ভালো মনের মানুষ। সামনে প্রশংসা করা আসলে ঠিক না, তারপর না বলে আমরা পারছি না, কারণ এখন পর্যন্ত আমাদের ঈশ্বরগঞ্জ যতগুলো ইউনিয়ন এসেছেন তার মধ্যে আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে, উনি জনবান্ধব একজন ইউনিয়ন। জনবান্ধব উনি আমাদের প্রত্যেকটা মানুষের আলেম ওলামা থেকে শুরু করে এতিম, দুস্থ, দরিদ্র, পথ শিশু সকলের পাশে উনি থেকেছেন। ওনার ঈদ উদযাপনটা উনি কিন্তু ওনার পরিবারের সাথে করেননি, উনি করেছেন গরিব, এতিম, দুস্থ পরিবারদের নিয়ে। তাহলে আমরা ওনাদের পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আমি বিশ্বাস করি আগামী ঈশ্বরগঞ্জ গড়ার জন্য আমরা আমাদের সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং এই জন প্রশাসন এই সুদৃষ্টি আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জ্ঞানী শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ উল ফিতর 2025 উপলক্ষে জুলাই আগস্টে আহত এবং শহীদ পরিবারদের সদস্যদের জন্য প্রি মেডিকেল চেক আপ এবং মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আমাদের ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, স্কুলের টিচার, বীর মুক্তিযোদ্ধা সহ আহত এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই আগস্টের যে বিষয়গুলি ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি। যখন ঈশ্বরগঞ্জের কথাটা বলি, সারা দেশ তো আমরা টিভিতে বসে বসে দেখেছি, যে যে অবস্থানে ছিলাম আমরা দেখেছি। সেদিন কিন্তু যেদিন আমাদের ঈশ্বরগঞ্জে ঘটনা ঘটে, আমি ওই 3 দিনে ইয়াতে গেছিলাম, 3 দিনের জামাতে, তাবলীগের জামাতে। আমি ছিলাম সোহাগীতে। তো এরকম ঘটনা চলতেছে, একটা মেসেজ গেল যে আমাদের সাংবাদিক আহত হয়েছে। তখন আমি খুব বড় আহত হইল। তার মধ্যে আমার কোনো মাধ্যম কর্মী আহত হয়েছে। আমি আওয়ামী লীগের একজন নেতার সাথে যোগাযোগ করলাম যে তাহলে কি ব্যাপার, ঘটনাটা কি আমার এই সাংবাদিক আহত হইল? তারা এটা বেমানে অস্বীকার করতেছে। তারা বলছে আর এরকম এটা পোলাপানে করছে, এটা আমরা দেখতেছি, আমরা শহীদ দুঃখিত ইত্যাদি। কিন্তু পরবর্তী আমি তো যেহেতু জামাতে ছিলাম, ইচ্ছা করলে বেরোইতে পারতেছি না। বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছিল যে ছাত্র জনতা তারা এতই বিক্ষুব্ধ যে সারা দেশ উত্তাল হয়ে গেছে। তখন একটি ধারণা হয়েছিল যে এই সরকারের যে পতন এটা অবিসম্ভব, এবং বিভিন্ন জায়গা থেকে এই মেসেজগুলো আসতেছে। যে দাবি নিয়ে আমাদের ছাত্র জনতা মাঠে নেমেছিল, সেই দাবিটুকু যদি সরকার পূরণ করত তাহলে মনে হয় যে এর আগে একটা ফয়সালা যেতে পারত। কিন্তু একটা ঘটনা হলো, যা কিছু হয় আমি বিশ্বাস করি যে আল্লাহ কর্তৃক যে যা নির্ধারিত, এর বাইরে যাওয়ার আর কোন সুযোগ নাই। সীমা অতিক্রমকারীকে আল্লাহ পছন্দ করেন, এটা বোধ হাদিস, হুজুর কি বলেন, কোরআনের কথা। তাহলে আমার মনে হয় যে বিগত সরকারের যে অগণতান্ত্রিক কর্মকাণ্ড এবং যে সীমা লঙ্ঘনের পরিণতি, এটা আমাদের এজন্য আমাদের জীবন দিতে হয়েছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্র সমাজ, তারা আজকে আহত হয়েছে। এই যে আজকে একটু আমরা জেনেছি যে শহীদ যে কি ছেলেটার নাম, শাহরিয়ারের যে বাবা, চিন্তাই করা যায় না যে একটি মাত্র যে সন্তান, তা তো 2-4টি মাত্র ছেলে না। আজকে এই সন্তান হারিয়ে যে কি বেদনা, কি কষ্ট, এটা একমাত্র সে ছাড়া
অন্য কেউ বোঝার কথা না। যাই হোক, আমি মনে করি আজকে যেমন গত পরশুদিন আমাদের এই যে সচিব আসছিলেন ক্রীড়া মন্ত্রণালয়, ওনারও কথা একটাই যে আজকে আমাদের এই দেশটা খুব সুন্দরভাবে চলছে। আমাদের সকলের উচিত যে আজকে যে সরকার এবং বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করেছিল, এই যে আন্দোলনের যে উদ্দেশ্য এবং তার যে ভালো দিকটা ওইটাকে আমাদের লালন করতে হবে এবং যদি আমাদের এই দেশটা ভালো চলে তাকে আমার সহযোগিতা করতে হবে। আমাদের এই যে বর্তমান প্রশাসন তো উনিও কিন্তু ভালো কাজ করতেছেন। সরকারের যে যখন যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা আমরা সঠিকভাবে আমাদের উপজেলা বাস্তবায়িত হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। এই জন্য আমরা সবাই উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশংসা করতে পারছি। আমরা বিগত দিনের যে কর্মকাণ্ড বা অন্যান্য উপজেলায় হচ্ছে এই কর্মকাণ্ডগুলি সুচারুভাবে সম্পন্ন হয় বলেই আমরা এগুলি আমাদের জনগণ যদি সফলতা ভোগ করতে পারে তখনই আমাদের যে আন্দোলন এই আন্দোলনের সার্থকতা আমরা এই স্বাদগুলো আমরা পেতে পারি। যাই হোক, আমি এই কথা দীর্ঘায়িত করবো না। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা আহত আজকে আল্লাহ যেন যারা আহত আছেন তাদেরকে যেন সুস্থতা দান করেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবার যেন এই সুখ সইতে পারে। আমি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যরা, উপস্থিত আছেন জুলাই আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করে আহত ছাত্র বন্ধুরা। আমি আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা জুলাই আগস্টে রাজপথে থেকে বিপ্লবে অংশগ্রহণ করে স্বৈরাচার মুক্ত এই দেশ আমাদেরকে উপহার দিয়েছে। আমি ধন্যবাদ প্রকাশ করছি আজকের এই সুন্দর একটা আয়োজন করার জন্য উপজেলা প্রশাসনকে। আসলে এখন সবাই কথা বলেছেন, কথা হয়ে গেছে অলরেডি। আমি এর চেয়ে বেশি কথা বলতে চাই না, শুধু এটা বলতে চাই এই যে গণ অভ্যুত্থানে একটা পথ পরিবর্তন হয়েছে, যে উদ্দেশ্যে এই পথ পরিবর্তন হয়েছে সেটা যেন সেই উদ্দেশ্য যেন সফল হয়। আমরা যেন বর্তমান এই সরকারকে সহযোগিতা করি এবং এই গণ অভ্যুত্থান সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় শেয়ার করি। আমি কিন্তু ঈদের দিন আমার ফ্যামিলি মেম্বার, আমার স্ত্রী সন্তান এখানে আমার সাথে ঈদ করেছি, তাদের সাথে কিন্তু আমি সবাই নাস্তা করেছি। দুপুরে কিন্তু এটা আপনাদের সবাই জানা থাকা উচিত। একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কতটুকু তার নিজের পরিবারের জন্য, তার নিজের স্বজনদের সাথে তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে এই এলাকার মানুষজনের কল্যাণের জন্য তাদের মুখে আনন্দ এবং হাসি ফুটে তোলার জন্য কিন্তু তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেছে। ধন্যবাদ আপনাদের সকলকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই খাবারগুলো সার্ভ করে দেন। টিউনিংটা যখন সুন্দরভাবে হবে তখন আমরা চিন্তা করতে পারবো আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো হয়েছে, মালয়েশিয়ার মতো হয়েছে। তো আবার استغفر الله ربي
নাযিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্থানীয় মুক্তিযোদ্ধা এবং হচ্ছে এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো সব মিলিয়ে হচ্ছে এই ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সদস্য। আতাউর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল রশিদ, গ্রাম নরিপাতাশি। জি, রুহুল আমিন, পিতা আরওয়ানি, গ্রাম মামুদিপুর, সাতবা। পরে হচ্ছে রাসেল মিয়া, পিতা আব্দুল গফুর, গ্রাম নারায়ণপুর। জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ হাসান আলী, গ্রাম পাড়া গাগরি। জি, জাহিদুল ইসলাম তানভীর আহমেদ সিয়াম, পিতা রফিকুল ইসলাম। আজিজুল হক, আব্দুল মজিদ, গ্রাম গুলাকান্দা। রফিকুল ইসলাম রবি, তোমার এইবার সবাই ধরেছে রবি, আজিজুল হক। রফিকুল ইসলাম রবি, পিতা দমশদ আলী। জাকিরুল ইসলাম, পিতা তৈয়ব আলী। মুজিবুর রহমান, পিতা আহমেদ আলী। জাকিরুল ইসলাম, জাকিরুল ইসলাম। আরিফুল ইসলাম, পিতা সবুজ মিয়া নামে। মোহাম্মদ আমির খান, পিতা নিজামুদ্দিন খান। সিকাতুল ইসলাম, পিতা বক্কর মিয়া। সিকাতুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ, পিতা আব্দুল রকিব, গ্রাম কৈরাটি। আবু হানিফ, হচ্ছে মুবারক হোসেন,
পিতা কুদ্দুস মিয়া 18 বাড়ি। মোবারক হোসেন প্রস্তুত থাকবেন। জি মোহাম্মদ আসাদুল্লাহ। জি আসাদুল্লাহ। আমার একটু বেশি আছে আচ্ছা এটা কোনটা কার ছেলে ও এটা তো এদের মধ্যে স্ত্রী এবং শাশুড়ির মধ্যে গ্যাস আছে। ধন্যবাদ। আচ্ছা আমরা কি সবাই মাস্টার রোলে সাইন করছি? এগুলো আমার অডিট হবে, তো অডিটে আপনারা যদি আপনাদের নাম ঠিকানা স্বাক্ষরগুলো না দেন পরে আমি সমস্যা করে দেবো, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের 27 তারিখে মানে রমজানের আগে একটু প্লিজ কথা বলে 27 রোজার দিন মানে সরি 27 তারিখ মার্চের মানে সর্বশেষ অফিস ডেতে আমাদের কিন্তু একটা সিদ্ধান্ত দেওয়া ছিল, সেটা হচ্ছে যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের তো ভালো, যাদের নাই তারা তাদের ভোটার আইডি কার্ডের কপি, নমিনির কপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি 1 কপি করে প্লাস তাদের যে তথ্যগুলা মোবাইল নাম্বার, সচল মোবাইল নাম্বারগুলো লাগবে। আমরা স্থানীয় সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেবের সাথে কথা বলে 13 জনকে, 13 জন না 10 জন মনে রাখছে না শুধু, আর 3 জনের আগে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। এই অ্যাকাউন্টটা করার বিষয়ে আমরা অনেকের সাথে যোগাযোগ করতে পারি না, ফোন নাম্বার পাই না, অনেকের সাথে ফোন ধরে না। এই যে একজন কিন্তু ফার্স্টে বলে ফেলছে যে আমি কিছু পাইনি, আসলে সে কিন্তু আসে নাই, তার সাথে যোগাযোগ করা হয়েছিল। এই ধরনের কথাবার্তা আপনারা বলবেন না, ব্লেম দিবেন না, কারণ আমরা কিন্তু আন্তরিক, আমরা আন্তরিক না হলে আজকে এই ধরনের আয়োজন হতো না, ঠিক আছে? গতকালকে আমাদের যে 7 সদস্য বিশিষ্ট কমিটি আছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছে, এই 7 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের আয়োজনটা করার ব্যাপারে। তো এই জন্য বললাম যে আপনাদের কোনো ইয়া থাকলে, আবেদন নিবেদন থাকলে আমার কাছে একটা দরখাস্ত দিবেন, 20 টাকা কোর্ট ফি লাগে। কেউ যদি মনে করেন মুদির দোকান করতে চান সেটাও দিবেন, আমরা আর্থিকভাবে তাকে সহযোগিতা করার জন্য আমাদের এখানে সমাজ সেবা কার্যালয়ে ভিক্ষুক পুনর্বাসন ফান্ড আছে, ওখানে আমরা এককালীন এটা দিই। আপনাকে বলতেছি না আপনি ভিক্ষুক, কিন্তু আমাদের সরকারি টাকাগুলো তো একভাবে না একভাবে সুন্দরভাবে দিতে হবে, ডিসবার্স করতে হবে। তারপরে আমাদের বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, পল্লী সঞ্চয় ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে, তারপরে আমাদের আদার্স যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, ব্যাংকে আমরা কিভাবে সহজ শর্তে ঋণটা দিয়ে আপনাদেরকে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থা করবো। কিন্তু তার আগে আপনি কি চাচ্ছেন? আপনি হয়তো শারীরিক কিছু সীমাবদ্ধতা আছে, আপনি বৈশে কি ব্যবসা করবেন নাকি হাঁস মুরগি গরু ছাগলের জন্য একটা সহজ শর্তে ঋণ দিয়ে দিলে আমরা তদবির করে সমাজ সেবা অফিস বা যুব উন্নয়ন থেকে আপনার জন্য সুবিধা হবে। আপনারা এই সপ্তাহের মধ্যে আগামী পরশু দিন থেকে অফিস খোলা, ঠিক আছে? রমজান মাসের ঈদের ছুটি পরে খোলা থাকবে, আপনারা দয়া করে দরখাস্তগুলো জমা দিবেন, কেমন? আরেকটা বিষয় হচ্ছে যারা দূর দূরান্তে থাকেন আমাদের কাছে অফিসিয়ালি আপনাদের মোবাইল নাম্বার নিছেন, এই মোবাইল নাম্বারগুলো ফোন দিলে অন্তত ধরবেন। এই যে আজকে অনেকে আসে নাই, 2 জন আসে, 3 জন আসে নাই, আমরা উপর্যুপরি ফোন দিছি, হাসপাতাল থেকে ফোন দিছি, তারপরে যে সজীব ফোন দিছে, তারপরে যে আমার সিয়া হাসান ফোন দিছে, যারা আসতে পারেনি আত্মীয় স্বজন আসছেন, আমি গ্রাম পুলিশ পাঠায় খবর ইয়া করছি যে না আসতে হবে,
রিকোয়েস্ট করছি যে আসেন অন্তত, মানে মেম্বারও জানেন। এখন যে যার মধ্যে আপনারা নিজেরাই বিভিন্ন ধরনের জীবনযাপনের উদ্দেশ্যে আছেন, এটা সরকারি ভাবে যখন কোনো ইয়া দেওয়া হয়, সম্মানী ভাতা বলেন, যাতায়াত ভাতা বলেন, বা কোনো হাদিয়া দেওয়া হয়, তখন এটা ছোট হোক বড় হোক, এটা কিন্তু আপনাকে সম্মান করে দেওয়া হচ্ছে, আপনি একটা আন্দোলনের অংশীদার বা শরীক। তো এই বিষয়গুলো থেকে একটু মাথায় রাখবেন, দয়া করে আমাদের ফোনগুলো ধরবেন। আর আমাদের দায়িত্বশীল যারা আছে, সজীবের ফোন নাম্বার যেমন আপনার কাছে সেভ করা আছে, হাসানের ফোন নাম্বারও সেভ করে রাখবেন, প্লাস মাঝহার সাহেবের ফোন নাম্বারগুলো সেভ করে রাখবেন, মানে আর হাসপাতালের যে মোবাইল নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটাও সেভ করে রাখবেন। তাহলে হবে কি, আপনাকে যে সব প্রয়োজনে ডাকা হয় সেসব প্রয়োজনে আপনি রেসপন্স করতে পারবেন। ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, আপনারা কষ্ট করে আসছেন এত দূর থেকে, আমাদেরকে সম্মানিত করছেন, কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছেন, আমরা যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সুখে দুঃখে অংশীদার হতে পারি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য দরজা খোলা থাকবে, আপনারা আসবেন। আপনাদের যে বিষয়গুলো বললাম, অ্যাপ্লিকেশনটা আমাকে একটু দিয়ে ঈদের ছুটির পরে, আর বেশি কিছু না বলে আপনাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, মেডিকেল চেকআপ কি শেষ হয়েছে? কয়জন? আর আরেকটা কথা, আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্ট সাইজের ছবি, নমিনির পাসপোর্ট সাইজের ছবি, আর কি লাগবে? আর মোবাইল নাম্বার, সচল ফোন নাম্বার দয়া করে রবিবারের মধ্যে দিয়ে দিবেন। এটা কিন্তু 27 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশনা ছিল, দয়া করে রবিবারের মধ্যে দিবেন। আমরা মাত্র 13 জনের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছি, বাকি 14 জনের কিন্তু আমরা পাইনি। দয়া করে এই উপকারটা আমাদের করবেন। যারা সঞ্চয় পত্রের ফর্মটা জমা দেন নাই, দয়া করে এই সঞ্চয় পত্রের ফর্মটা রবিবারের মধ্যে জমা দিবেন। রবিবারে আমার অফিস খোলা দেবে, যে হাসান আছে, হাসানের সময় জমা দিয়ে যাবেন। আর মেডিকেল চেকআপ যাদের বাকি আছে, দয়া করে এখানে একটু বসে আপনারা আপনাদের চেকআপ গুলো একটু করায় নেন, আপনাদের কাছে অনুরোধ রইল। না হলে পরে একটা বাইরে যে বলবেন যে না আমাদের মেডিকেল চেকআপ করায়, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর হবে তখন। ঠিক আছে? ধন্যবাদ।